আমি বেশ কিছুদিন ধরে খুব আপসেট আছি। যেই কারণে আমি ভিডিও আনতে পারছি না। লাস্ট ৬-৭ দিন হয়তো হয়ে গেল কোনো ভিডিও আসেনি। আপসেট আছি আমার নিজের কোনো কারণে না। আপসেট আমি কিছু অন্য জিনিস নিয়ে আছি। আমি যখন এই ভিডিওটা পোস্ট করি আমার ব্যাপারে ৫-১০% তোমাদেরকে জানাই যে কেন আমি অ্যাক্টিভ ছিলাম না, কেন হঠাৎ করে আমি গায়েব হয়ে গেছিলাম সবকিছু থেকে। তো সেই ভিডিওটাতে প্রচুর কমেন্টস তো পাই। সেটা আমার পরম সৌভাগ্য যে আমাকে তোমরা এখনো মনে রেখেছো বা এতটা ভালোবাসো বা এতটা কেয়ার করো আর আমাকে এতটা মোটিভেট করেছো। প্রচুর, প্রচুর কমেন্টস পেয়েছি আমি। যেখানে তোমরা আমাকে প্রচুর, প্রচুর মোটিভেশন দিয়েছো। তো ওটাতে সত্যি আমাকে অনেক হেল্প করেছে। অ্যান্ড আমি তোমাদের কাছে প্রচণ্ড গ্রেটফুল। এছাড়াও আমি ইনস্টাগ্রামে কিছু ডিএমস পাই মেয়েদের থেকে। অনেক কটাই ডিএমস পাই ইনফ্যাক্ট। সেখানে ওই ডিএমসগুলো অ্যাকচুয়ালি পড়ে আমি সত্যি আপসেট হয়ে গেছি। বিকজ কত মেয়ের সাথে যে কত কিছু হচ্ছে কেউ জানেও না। সবার কাছে এরকম একটা প্ল্যাটফর্ম নেই যে সে বলবে সেটা শুনবে বা হয়তো অনেকেরা বলতেও পারছে না। তো কি যে সিচুয়েশন হয়ে আছে আর মেয়েগুলোর যে কি অবস্থা হয়ে আছে মানে সেটা মানে বলার মতন না। আমি অনেকেদের সাথে পার্সোনালি কথাও বললাম। অনেকেদেরকে মানে চেষ্টা করলাম যাদেরকে তাদেরকে যাতে একটু বেটার ফিল করে একটু মানে জীবনের প্রতি একটু পজিটিভিটি আনানো যায়। অ্যান্ড অনেক মেয়েরা তো এরকম ইনফ্যাক্ট বলছে যে বাঁচার ইচ্ছেটাও নেই। হয়তো আমার ভিডিওটা দেখে তাদের একটুখানি ইন্সপিরেশন পেয়েছে কোথাও, সেটাও আমাকে জানিয়েছে। তো যেই জিনিসগুলো হচ্ছে আজকাল সমাজে, এতটা স্ক্যাম, এতটা ফ্রড লোকজনে ভরে গেছে, এতটা মানে ফ্রডিউলেন্সে সবকিছু ছেয়ে গেছে সমাজটা। তো সেই সব নিয়ে আমি তোমাদেরকে একটুখানি অ্যাওয়্যার করার জন্য, সতর্ক করার জন্য আমার এই ভিডিওটা বানাচ্ছি। বিকজ আমি জানি আমার এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে। অ্যান্ড প্লিজ আমি রিকোয়েস্ট করবো প্লিজ এই ভিডিওটা শেয়ার করো। অ্যান্ড তারা অন্তত প্লিজ এই ভিডিওটা দেখো যারা কোনো রিলেশনশিপে যাচ্ছো বা আছো বা স্পেশালি যারা বিয়ের কথা ভাবছো তারা প্লিজ এই ভিডিওটা দেখো। অ্যান্ড এই ভিডিওটা এরকম তোমার কোনো বন্ধুদের সাথে শেয়ার করো যারা বিয়ের কথা ভাবছে। অলসো তাদের মা বাবার সাথেও প্লিজ শেয়ার করে দাও বিকজ তাদেরও এটা কিন্তু জানা উচিত। কি কি বিষয়ে তোমরা সতর্ক থাকবে সেই সব বিষয়গুলো নিয়ে আমি তোমাদের পয়েন্ট বাই পয়েন্ট তোমাদেরকে আমি সতর্ক করে দেবো বা জানাবো যেটা আমার জানানো উচিত। তার আগে আমি কিছু শেয়ার করতে চাই, একটা স্টোরি শেয়ার করতে চাই। অ্যান্ড এটা রিয়েল ইনসিডেন্ট। আমি যার কথা শেয়ার করছি, যে স্টোরিটা শেয়ার করছি, তার থেকে পারমিশন নিয়ে আমি স্টোরিটা শেয়ার করছি। আমার এক স্কুলের সিনিয়র দিদি, যে আমার থেকে ৩ বছরের বড়। তো সে তার বিয়ে ঠিক হয় ৮ বছর আগে, আজ থেকে ৮ বছর আগে। আর সেটা হয় নর্মাল পেপারে অ্যাড দেখে, যেরকম হয় সেইভাবে বিয়ে ঠিক হয় আর কি। তো এই বিয়ে ঠিক হওয়া অ্যান্ড বিয়ের জন্য অলমোস্ট সবকিছু রেডি, লজ বুকও হয়ে যাওয়া। অ্যান্ড মিন ভাইল দিদির দুটো কিডনি হারানো আর ৮টা বছর আজকে বেড রিডেন হয়ে যাওয়া, সেই গল্পটা আমি তোমাদেরকে এখন বলতে চলেছি সেটা কি করে ঘটলো। যেমন বললাম, ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে দিদির বিয়ে ঠিক হয় অ্যান্ড তাদের কথোপকথন এগোয়, বাড়ির লোকের সাথে, দুই বাড়ির সাথে কথোপকথন এগোয় অ্যান্ড বিয়ের ডেটও ফিক্স হয়ে যায়। এটা অলমোস্ট বেশ কিছু মাস বা বছর বলতে পারো চলে তাদের সম্পর্ক। মিনওয়াইল ওই ছেলেটা যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে দিদিকে প্রচণ্ডভাবে ম্যানিপুলেট করতে থাকে। এবার সেই ম্যানিপুলেশনটা এমন জায়গায় যায় সেখানে যেখানে দিদিকে আহ, সব তার বন্ধু বান্ধব থেকে বা ক্লোজ ওয়ান্স যারা ছিল বা খুব কাছের মানুষ যারাই ছিল সবার থেকে তাকে প্রথমে সরিয়ে আনা হয়। তারপরে তাকে বলা হয় যে সে যেই কাজটা করে, যে বাইরে গিয়ে কাজ করছে, তো সেই কাজটা সে করা উচিত না, তাকে ছেড়ে দেওয়া উচিত, মেয়েদের বাইরে কাজ করা উচিত না। তো সেভাবে তাকে ম্যানিপুলেট করে তার কাজটা থেকেও বিভিন্ন আরো আরো অনেক ইস্যু ঘটে যেগুলো আমি এত ডিটেলসে আমি এই ভিডিওতে বলতে চাই না। তো সেখান থেকে তাকে বার করা হয় তার জবটা থেকেও। মিনওয়াইল তার ফ্যামিলির লোকের সাথেও ইনক্লুডিং মা বাবার সাথেও এমন কিছু জিনিস, সিচুয়েশন বা সিনারিও ক্রিয়েট করে যেখানে দিদির বাড়ির লোকের সাথেও দিদির গন্ডগোল বেঁধে যায়। মিনওয়াইল দিদিকে বলা হয় যে তুমি দিনের পর দিন তোমার শরীর ডেটোরিয়েট করছে, কিছু একটা প্রবলেম হচ্ছে। যদি দিদি সেটা মনে হয়নি তাকে জোর করে কোনো একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ খাওয়ানো হয়, যেখানে দিদিকে বলা হয় যে সবকিছু বাড়িতে জানানোর দরকার নেই, আমরা তো সেটেল করতে যাচ্ছি, আমাদের কিছু পার্সোনাল হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার থাকতেই পারে। তো আমার মনে হয়েছে তোমার এখন শরীরের জন্য কোনো ওষুধের দরকার বিকজ তোমার শরীরটা খারাপ। তো এইসব বলে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করে যেটা যার সাথে হয়েছে সে খুব ভালো জানে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। তো সেইগুলো করে তো দিদিকে একটা ওষুধ খাওয়ায়, যেই ওষুধটা খাওয়ার 2 মাস পর থেকেই দিদির হেলথ ডেটোরিয়েট করতে থাকে। প্রচণ্ড দিদির ওয়েট লস হয়, শুকিয়ে যায় আর কি, জীর্ণ হয়ে যায়।
অ্যান্ড তারপরে এমন একটা কন্ডিশন হয়, এমন আসে এখন একদিন যেখানে দিদিকে হসপিটালে ভর্তি করতে হয়। অ্যান্ড তারপরে জানা যায় যে দিদির দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, দুটো কিডনি ফেলিয়ার হয়ে গেছে। এবার দিদির কোনো সেরকম মেডিকেল হিস্ট্রি নেই যেখানে দিদির কোনো অর্গ্যানে কোনো ফেলিয়ার ছিল বা কোনো প্রবলেম ছিল শারীরিক, সেরকম কোনো কিছুই মেডিকেল হিস্ট্রি এত বছর বয়স অব্দি ছিল না। হঠাৎ করে ২ মাসের মধ্যে ওষুধটা খাওয়ার পরেই এই জিনিসটা হয়। অ্যান্ড মিনওয়াইল এই যে লোকটার সাথে যে বিয়ের আগে অবধি যে সম্পর্কটা হয়েছিল বা কথাবার্তা চলেছিল, সেখানে দিদির থেকে বাড়ির লোকের থেকেও বেশ ভালো অ্যামাউন্টের ১-২ লাখ না, অনেকটা অ্যামাউন্টের টাকাও তারা নেয়, ছেলেটা নেয়। আরো একটা জিনিস, এই যে ছেলেটা যে কথা বলছে বা দিদির বাড়িতে আসছে, বাড়ির লোকের সাথে কথা বলছে, সবই চলছে, কিন্তু ছেলেটা তার বাড়িতে কিছুতেই দিদিকে বা তার ফ্যামিলি মেম্বারকে নিয়ে যাচ্ছে না। কিন্তু তার ছেলেটার মা বাবা, ছেলেটার বোন বা বৌদি বা ভাইরা সবাই মানে কথা বলছে, ফোনে কথা বলছে। অ্যান্ড কথাবার্তাগুলো কিরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দিদি, ওই ছেলেটার মা যেরকম দিদির সাথে কথা বলতো যে হ্যাঁ শোনা মা, হ্যাঁ তোমরা বিয়ে করবে, হ্যাঁ তোমরা খুব ভালো থাকো, মানে এই টাইপের এত ইমোশনাল, এত আপন করে নেওয়া কথাবার্তা যেগুলো হয়ে থাকে, একটা মা যেভাবে কথা বলে ঠিক সেইভাবে কথা বলতো একজন বয়স্ক মহিলা। তো দিদির থেকে যখন টাকা নিয়ে নেওয়া হয়, অনেকটা অ্যামাউন্টের টাকা, অ্যান্ড দিদির যখন এরকম কিডনির প্রবলেম ধরা পড়ে, তারপর থেকেই ছেলেটাকে ট্রেস করা যাচ্ছে না, সে পুরো গায়েব ছেলেটা। ছেলেটার ফোন নাম্বার গায়েব, অফ। ছেলেটার বাড়ির লোক যারা যারা কথা বলতে, যে মা বাবা, বয়স্ক যারা মা বাবা ছিল, প্লাস বোন বৌদি বা দাদারা, ভাইরা, তাদের কাউকেই কোনো ট্রেস করা যাচ্ছে না। ইনফ্যাক্ট সে যে বাড়ির অ্যাড্রেসও দিয়েছিল, সেখানে কেউ খোঁজ নিয়ে দেখা গেছে সেখানে ওই নামে বা ওদের ফ্যামিলির নাম করেও বলেছে, কেউ থাকে না। তো মানে তারপরে পুলিশে কেস করে, এফআইআর রেজিস্টার্ড হয়। মিনওয়াইল দিদি হসপিটালে, দিদি ইজ ফাইটিং ফর হার লাইফ, বিকজ তার দুটো কিডনি নষ্ট। ইমিডিয়েট ডায়ালিসিসের জন্য ডক্টর বলেন, ডায়ালিসিস শুরু করে দেওয়া হয়। তার শারীরিক কন্ডিশন দিনের পর দিন প্রচণ্ড ডেটোরিয়েট করতে থাকে, যেখানে প্রায় মানে ডাক্তার হাতই তুলে দেয়, বাড়ির লোকও প্রচণ্ড মানে কি বলবো শেষ হয়ে যায় আর কি সব দিক থেকে। বিকজ টাকা গেছে, প্লাস মেয়েটার শরীরটা পর্যন্ত যাচ্ছে, চোখের সামনে দেখছে মেয়েটা এভাবে পড়ে আছে। তো এই যে ব্যাপারটা, এটা মানে যার সাথে হয়েছে বা যেই বাবা মার মেনে নেওয়া, সহ্য করা, এটা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট এই ব্যাপারটা। আমি দিদির সাথে বহু বছর ধরে অ্যাটাচড, আমি জানতাম, আমি কথা বলতাম, সবসময় কানেক্টেড থাকতাম। ২-৩ বছর ধরে আমি থাকতে পারিনি সেরকম, পর আমি দিদিকে জানাই সেটা। তো খোঁজ খবর নিতে পারিনি। তো রিসেন্টলি দিদি ৮ বছর পরে একজন ডোনার পায়, এই ৬-৭ মাস আগে। অ্যান্ড একটা কিডনি ট্রান্সপ্লান্ট হয়, এখন একটু হাঁটাচলা করতে পারছে। আস্তে আস্তে একটু বেটার হয়তো হয়ে যাবে। আমি জানি হয়েও যাবে, ভগবানের আশীর্বাদ আছে বলেই দিদি আজকে বেঁচে আছে। এটা ভগবানের অশেষ কৃপা। মানো কি না মানো কি আমি জানি না, বাট ভগবানের অশেষ কৃপা, সেজন্য দিদি আজকে বেঁচে আছে অন্তত। যাই চলে যাক না কেন, তার কাজ চলে গেছে, তার সোশ্যাল লাইফ চলে গেছে, তার সব কিছু চলে গেছে, শুধু প্রাণটা ছিল আর কি। তো বিভিন্ন ওষুধ পড়ে, বিভিন্ন ডায়ালিসিসে জানো প্রচুর প্রচুর কষ্ট, এটা একটা প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। আর মা বাবাকে, একটা বেড রিডেন মেয়েকে এইভাবে দেখা, নিজের মেয়েকে, সেটা একটা আলাদা লেভেলের কষ্ট। তারপরে এফআইআর রেজিস্টার করা হয়, সেই ছেলেটা তো পলাতক, তার বাড়ির লোক সবাই পলাতক, খুঁজে পাওয়া যায় না। কিছু মাস পরে ডিটেকটিভ লাগিয়ে, এটা ওটা সোর্সেস লাগিয়ে তাকে ধরা হয়। সে যেই জায়গায় থাকতো বলতো সেখানে না, সেখান থেকে অনেকটা দূরে। অ্যান্ড সেখান থেকে যখন তাকে তোলা হয়, পরে জানা যায় যে সেই ছেলেটা বিবাহিত। অ্যান্ড এই এই যে পুরো ব্যাপারটা, এই যে পুরো স্ক্যামটা, তার পুরো ফ্যামিলির লোক মিলে মানে তার বয়স্ক বাবা মা মিলে, আহ, মানে তার বয়স্ক মা, সেও এর মধ্যে যুক্ত, তার ভাইরা এর মধ্যে যুক্ত, তার বউ যে সেও এর মধ্যে যুক্ত, সে বোন সেজে, কখনো বৌদি সেজে আমার দিদির সাথে কথা বলে যেত। অ্যান্ড তার তার বয়স্ক মা, 65-70 বছরের মা, সেও পর্যন্ত এই স্ক্যামটা করতে তার ছেলেকে সাহায্য করেছে, জাস্ট কিছু লাখ লাখ টাকার জন্য। তো মানে এরা একটা গ্রুপ অপারেট করে, যেখানে একটা পুরো ফ্যামিলি, পুরো এরা একসাথে হয়ে কাজ করে, একটা মেয়েকে এরকম টার্গেট করে। ধরো 1 বছরের জন্য একটা মেয়েকে টার্গেট করলো, 15-20 লাখ টাকা হাতিয়ে নিল, দেন আবার আর একটা মেয়েকে টার্গেট করে। অ্যান্ড দেন এসব কেস থেকেও, সেই মেয়েদের থেকে নেওয়া যে টাকাগুলো, কেস থেকেও এই টাকাগুলো দিয়ে আবার বাঁচে আর কি। আমি একটা জিনিস খালি ভাবি যে এই যে যারা এইগুলো করে, ছেলেটার কথা তো বাদই দাও, কিন্তু ছেলের যে মা বা বউ, ঠিক আছে, মানে জানার পরেও যে এগুলোতে সমর্থন করে জাস্ট কিছু টাকার জন্য, তাদের মনুষ্যত্ব বিসর্জন দিয়ে আর একটা মেয়ের কথা, নিজের মেয়ে হয়ে আর একটা নিজের মেয়ের কথা না ভেবে
তারা যেগুলো করে এটা মানে কি দিয়ে তৈরি হলে তারা এটা করতে পারে? এটা আমার কাছে একটা eighth wonder যে এটা তারা কিভাবে করতে পারে। আর এগুলো এখন প্রচুর হচ্ছে, প্রচুর হচ্ছে। তুমি আশেপাশে জিজ্ঞাসা করে দেখো এই স্ক্যামটা, এই যে বিয়ের স্ক্যামটা আর একটা তোমার সাথে যে ফ্রড করা, স্ক্যাম করা, টাকা নেওয়া আর এগুলো টার্গেট করে স্পেশালি ইন্ডিপেন্ডেন্ট মেয়েদেরকে। এটা টার্গেট করে যেসব মেয়েরা একা, একা বড় হয়েছে, নিজের একটা জায়গা তৈরি করেছে, যারা অনেক টাকা ইনকাম করে, তাদেরকে এরা স্পেশালি বেছে, বেছে টার্গেট করে। বিকজ জানি এখান থেকে অনেক এক্সট্রাক্ট করতে পারবো। অ্যান্ড দুঃখের ব্যাপার এটা তারা টাকা নেওয়া অবধি সীমিত থাকে না। তারা এমন কিছু করে যে তার ফিজিক্যালি তার শরীর ডেটোরিয়েট করে অ্যান্ড সে মৃত্যুর মুখে এগিয়ে যায়। এবার এরা বোঝে না যে তুমি যতই কিছু নিয়ে নাও না কেন, ওপরে একজন আছে। সে চাইলে সবকিছু দিনকে রাত, রাতকে দিন করে দিতে পারে। তুমি যতই তাকে মারতে চাও না কেন, সে তার হাতটা তুলে তাকে ঠিক বাঁচিয়ে নেবে। তো সেটা হয়তো তারা ভুলে যায় যে যার কেউ নেই তার ভগবান আছে। হয়তো তারা সেগুলো জানে না। বিকজ ছোটবেলা থেকে এইসব ছেলেগুলো যারা এগুলো করে তারা ক্রিমিনাল ঘরে বড় হয়েছে। তাদের মা বাবাও ক্রিমিনাল অ্যান্ড ক্রিমিনাল মেন্টালিটি, ব্লাডে ক্রিমিনাল জিনিসপত্র নিয়ে, ফ্রড করা জিনিসপত্র নিয়ে বড় হয়েছে। তো সেখান থেকে মানে তুমি ভালো কিছু এক্সপেক্ট করতে পারো না। আমি আরও 2-3টে মেয়ের সাথে কানেক্টেড হয়েছি ওভার ফোন, যাদেরকে থেকে আমি এগুলো শুনলাম বা ডিএমসেও যা যা আমি শুনেছি, যেগুলো আমি এখন পুরো বলতে পারবো না বিকজ তারা আমাকে মানা করেছে। হ্যাঁ, তো এই টাকা নিয়ে মেরে ফেলে দেওয়া বা মেরে ফেলার মতন পরিস্থিতি ক্রিয়েট করে তাকে ছেড়ে দেওয়া, বিকজ ইমোশনালি অনেক মেয়েরা অনেক স্ট্রং হয় না যে এত বড় ধোঁকা সে সহ্য করতে পারবে, যেখানে তার সর্বস্ব সে সব কিছু দিয়ে দিয়েছে। তার কাজটাও সে নষ্ট করে ফেলেছে, তার কাজও শেষ। তারপরে যখন সে জানেছে, তারপর একটা আলো যখন দপদপ করে জ্বলছে যে সে একটা জায়গায় তো অন্তত সেটেল হচ্ছে, একটা মানুষ তো তার তার পাশে এখনো আছে। তারপরে যখন এত বড় একটা সত্যি তার সামনে আসে, আর এত বড় সত্যিটা তখন তারাই এনে যখন মেয়েটার ব্যাংক অ্যাকাউন্ট পুরো খালি করে দেয়, তার কাজটা পুরো নষ্ট করে দেয়, তখনই সত্যিটা তার সামনে আনবে। যখন মেয়েটা অলরেডি মরে আছে 90%, তখনই সত্যিটা আনবে যে তার বিয়ে হওয়া, তার বউ বাচ্চা আছে, তার ধরো বাবা মা এখানে ইনক্লুডেড, বা অনেক সময় ফেক বাবা মাও সাজায়, ফেক বাড়ির লোকও সাজিয়ে দেয়। তো এই একটা পুরো গ্যাং অপারেট করে, যেটাতে প্রচুর প্রচুর মেয়ে এখন ট্র্যাপড হচ্ছে। তোমার আশেপাশে জিজ্ঞাসা করলে হয়তো কোনো না কোনো এরকম মানে জিনিস ঘটেছে, তোমরা জানতেই পারবে। এবার আমি মেন পয়েন্টে আসি, যেগুলো আমি তোমার পয়েন্ট বাই পয়েন্ট জানাবো যে এই ক্যারেক্টারিস্টিক্স যদি তোমরা ওই ছেলেটার মধ্যে দেখো, যার সাথে তোমরা রিলেশনশিপে যাচ্ছ বা রিলেশনশিপে আছো বা স্পেশালি বিয়ের জন্য ভাবছো। এই ভিডিওটা স্পেশালি আমি সেই মা বাবাগুলোর জন্য বানাচ্ছি, যারা আপনাদের মেয়ের বিয়ের জন্য ভাবছেন, কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে বা কোনো পেপারে থেকে অ্যাড দিয়ে, বা হয়তো আগে পূর্ব পরিচিত কেউ আছে। প্লিজ সেই সব ব্যাপারে এই জিনিসগুলো, এই পয়েন্টসগুলো একটু মাথায় রেখে তারপরে এগোবেন, যাই করেন না কেন। প্রথমত, যে ছেলেটার সাথে তোমার আলাপ হচ্ছে বা হবে, যার যার সাথে বিয়ের কথা ভাবছো, সে কোন প্রফেশনে আছে সেটাকে ভালো করে ভেরিফাই করবে। কে পড়াশোনা করেছে সেটা ভালো করে ভেরিফাই করবে। হয়তো তোমাকে সে বললো যে আমি ইঞ্জিনিয়ার, তুমি ভেরিফাই করবে সে কোন কলেজ থেকে পাস আউট করেছে, এখন প্রেজেন্টলি সে কোথায় কাজ করছে। সেই কাজের জায়গায় গিয়ে খোঁজ নেবে সে আসলেও সেখানে কাজ করে কি না। সে কিন্তু একটা পুরো সিনারিও ক্রিয়েট করে দিতে পারে তোমার চোখের সামনে যে সত্যি সে কোনোভাবে কাজ করে, বিকজ এদের একটা ফ্রডের বড় গোষ্ঠী আছে, যেখানে এদের সব রকম লোক মজুদ আছে। তোমাদের সব রকম সিচুয়েশন তোমার সামনে ক্রিয়েট করে দেবে। তো সেইগুলো টেকনিক্যালি তোমরা সব জায়গায় গিয়ে গিয়ে খোঁজ নেবে। হয়তো কেউ বলছে সে টিচার বা প্রফেসর, সে কোন স্কুলে পড়ায় বা কলেজে পড়ায়, সেই স্কুলে বা কলেজে গিয়ে খোঁজ নেবে যে আসলে টিচার কিনা, আসলেও যে ডিগ্রিটা তার আছে সেটা আছে কিনা আজও। বা কেউ যদি বলছে ডক্টর, সে আসলেও ডক্টর কিনা সেটা কিন্তু চেক করার খুব সহজ উপায় আছে, সেটা হলো তার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে তোমরা গিয়ে চেক করতে পারো। রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করে দেখবে যে নাম দেখাচ্ছে। এবার নামটা অনেক সময় মিলে যায়, তারা ফেক রেজিস্ট্রেশন নাম্বারও এইভাবেই সেটা চুজ করে, যেখানে তাদের নামটা আর অ্যাকচুয়াল ডিগ্রি ওনারের নামটা কিন্তু মিলে যায়। শুধু শুধু নামটা দেখবে না, সেখানে নামের পাশে দেখবে যে কোন ইয়ারে রেজিস্ট্রেশন সে পেয়েছে, ডক্টরের রেজিস্ট্রেশন সেই ইয়ারটা দেওয়া থাকে, সেই ইয়ারের সাথে তার বয়সের সাথে সেই ইয়ার ম্যাচ করছে কি না। ঠিক আছে, হয়তো তার বয়স 30 বা 35, বা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার হয়তো পাওয়া 1983, তখন কিন্তু সেখানে কিন্তু ম্যাচ করবে না। বা তার ডিগ্রিটা কি, সে কিসের ডক্টর, আর ওইখানে ডিগ্রিটা সেম লেখা আছে নাকি সেটা ম্যাচ করবে। অলসো সে
কোন ঠিকানা সে বলেছে বা সেই মানে রেজিস্ট্রেশন নাম্বারে যে ঠিকানাটা দেখাচ্ছে তার বাড়ি সেটা ম্যাচ করছে কিনা, এইগুলো কিন্তু ভালো করে রিচেক করে নেবে। এটা শুধু ডক্টরের প্রফেশনের কথাই বলছি না, যে কোনো প্রফেশনে, যেই প্রফেশনে যেইভাবে তোমরা চেক করতে পারো, যেই এই ওয়েতে তোমরা এগুলো ভেরিফাই করতে পারো, সেই ওয়েতে প্লিজ ভেরিফাই করে নেবে। নেক্সট পয়েন্ট, তোমরা যে বাড়ির লোকের সাথে যাদের সাথেই কথা বলছো তাদের সবার নাম্বার নেবে। নাম্বারটা নিয়ে বিভিন্ন ওয়েতে আরো চেক করার চেষ্টা করবে যেটা এরই নাম্বার কিনা, সেটা তোমরা বুঝে নেবে কি ওয়েতে কি চেক করা যায়। অ্যান্ড এটা দেখবে যে বিয়ে ঠিক হয়ে গেছে তারপরেও সে বাড়িতে কেন নিতে চাইছে না। যখনই দেখবে যে বাড়িতে কিছুতেই অ্যালাউ করছে না, নিতে চাইছে না, সে তুমি মারামারি করো, কান্নাকাটি করো, ঝগড়াঝাটি করো, যাই করো, এনিথিং, তারপরেও যখন নিতে চাইছে না তোমাকে বাড়িতে, তখন বুঝবে যে সামথিং ইজ ভেরি ফিশি অ্যান্ড সামথিং ইজ ভেরি সিরিয়াস। আর সে তোমার বাড়িতে আসছে, সে তোমার বাড়ির লোকের সাথে কথা বলছে, সবকিছু একদম মানে ওয়েল অ্যান্ড ফাইন, বাট সে কিছুতেই, তার বাড়ির লোকে কিছুতেই মানে, তো তার বাড়িতে কিছুতে সে অ্যালাউ করছে না, তার বাড়ির লোককে সে বাড়িতে আছে, বাড়ির লোক সে বাড়িতে আছে সেটা দেখাচ্ছে না। তো সেখানে কিন্তু ইজ দ্য ম্যাটার ইজ ভেরি সিরিয়াস। থার্ড, নেক্সট পয়েন্ট, স্পেশালি কোনো ইন্ডিপেন্ডেন্ট মেয়ে যারা খুব ভালো ওয়েল সেটেল লাইফে খুব ভালো টাকা ইনকাম করে, আহ, তাদেরকে কিন্তু মেনলি, যেহেতু আমি আগেও বললাম টার্গেট করে, তো তোমাদের সামনে কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস, ফিনান্সিয়াল সিচুয়েশনস এমন তৈরি করবে, হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেবে, হঠাৎ করে বিশাল ক্রাইসিস দেখাবে, এমন একটা ম্যানিপুলেটিভ সিচুয়েশন একটা তৈরি করবে, তার বাড়ির লোকেও এমনভাবে কথা বলবে, এমন সব কিছু তোমাদেরকে দেখাবে যে তুমি তখন মনে করবে যে আমি যদি সত্যিই টাকাটা নিয়ে তাদের অনেক প্রবলেম হয়ে যাবে। আর এই ফিনান্সিয়াল সিচুয়েশনটা কিন্তু বারবার তখনই ক্রিয়েট হতে থাকবে যখন তুমি একবার টাকা দিয়ে দেবে। আর এরা কিন্তু কয়েক হাজার অব্দি সীমিত থাকবে না, এরা প্রথমেই তোমার কাছ থেকে এমন একটা বড় সড়ো ফিনান্সিয়াল সিচুয়েশন ক্রিয়েট করবে, একটা বিজনেসে বড় লস হয়েছে বা এমন একটা কিছু হয়ে গেছে যেখানে টাকা না দিলে সেখান থেকে সে বেরোতে পারবে না, যে তার মানে সে কোনো বাজেভাবে কিছু ফেসে যাচ্ছে বা কেউ তাকে ফাঁসাচ্ছে। সে কিন্তু প্রথমেই একটা বড় সড়ো অ্যামাউন্ট চার্জ করে দেবে, 4-5 লাখ টাকা। সে কিন্তু প্রথমেই, তুমি যদি এই টাকাটা দিয়ে দাও তাহলে বুঝে যাবে যে তোমার কাছে টাকা আছে আর তোমার কাছ থেকে এক্সট্রাক্ট করা যেতে পারে। সে কিন্তু 2-3 মাস পর পরই কিন্তু এরকম সিচুয়েশন ক্রিয়েট করবে যেখানে দেখাবে যে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার বাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এগুলো ফলস সব ক্রিয়েট করা যায়, একটা ভাঙা গাড়ির ছবি দেখানো যায়, সে হসপিটালে আছে সেরকম অবস্থায় সব করা যায়, বিকজ এটা তো একটা বড় ফ্রডের সাথে যুক্ত থাকে, এটা স্ক্যামের সাথে যুক্ত থাকে, এদের সাথে প্রচুর লোক ইনভেস্টেড, বিকজ এটা একটা বড় চক্র চলে আর কি। তো এখানে প্রচুর এরা লোকও পেয়ে যায় এই পুরো সিচুয়েশনটা ক্রিয়েট করার জন্য, সেইভাবে তোমাদের থেকে টাকা নেবে, তোমার বাড়ির লোকের থেকে টাকা নেবে। তো সেই সব জিনিস থেকে কিন্তু খুব সতর্ক থাকবে। টাকা পয়সার লেনদেন প্লিজ করবে না যতদিন না বিয়ে হচ্ছে না। বিয়ে হলেও খুব দেখে নেবে, ভেরিফাই করবে যে হ্যাঁ ম্যাটারটা সত্যি সিরিয়াস অ্যান্ড আমাকে এখানে হেল্প করা দরকার। ইন্ডিপেন্ডেন্ট মেয়েরা অনেক মানে এরকম হয়ে থাকে, আর বিশেষ করে যারা স্ট্রাগল করে বড় হয়েছে, তাদের কোনো মানে খুব পভার্টি থেকে মানুষ হয়েছে, যারা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজেরা একটা ভালো জায়গায় সেটেল হয়েছে, তারা মানুষের জন্য ইউজুয়ালি খুব ভেবে থাকে। প্রচুর মেয়েদের আমি এরকম হিস্ট্রি জানি, গল্প শুনেছি, যারা এরকম লাখ 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 টাকা বিলিয়ে দিয়েছে অ্যান্ড তারপরে করেছে আর কি। সবাই মেন্টালি স্ট্রং হয় না। তো আমার ভিডিও যারা দেখছো তারা প্লিজ টাকা কিছুতেই বার করবে না। অনেক মেয়েরা আছে, এরকম আছে, তাদের কাছে নিজেদের নিজেদের কাছে হয়তো টাকা নেই, কিন্তু বাবা মার কাছ থেকে কোনোভাবে নিয়ে এসে তার বয়ফ্রেন্ডকে বা যে উডবিকে হেল্প করার চেষ্টা করছে। তো প্লিজ এগুলো করো না, আমি হাত জোর করে বলছি, প্লিজ কাউকে টাকা দিও না, টাকা কাউকে দেবে না। টাকা ওয়ান্স গান, সেটা আর কোনোদিনও ফেরত আসবে না। তোমার হার্ড আর্ন মানি, তোমার রক্ত জল করে করা এই টাকাগুলো, প্রচন্ড খেটে 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 এই জায়গাটায় তোমাকে এসে আসতে হয়েছে টাকাগুলো করার জন্য, তাই প্লিজ টাকা নষ্ট করো না। নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, উম, এই টাইপের লোকগুলো আর কি একটা সিচুয়েশন ক্রিয়েট করে কিছু মাস পরে, যখন একটা প্রপার সম্পর্কে যাবে, যখন একটা মিউচুয়াল ডিপেন্ডেন্সি শুরু হয়, একটা ভালোবাসা শুরু হয়, মিউচুয়াল ডিপেন্ডেন্সি শুরু হয়, তুমি জানের সাথে সেটেল করবে, তখন ওরা তোমাদেরকে একটা বিশাল বড় লাইফের সিক্রেট তোমার কাছে শেয়ার করবে। সেটা হলো তোমাদেরকে বলবে যে তারা RAW এজেন্ট বা CIDর কোনো এজেন্ট, অ্যান্ড বা কোনো আন্ডার কভার এজেন্ট বা গভর্নমেন্টের হয়ে কোনো কাজ করে এরকম টাইপের, কোনো সিক্রেট মিশনে সে ইনভলভড আছে। তো এইগুলো জাস্ট বুলশিট। এটা একটা নিজেদেরকে বাঁচানোর জন্য, মানে তুমি যাতে, মানে এটা 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 এই এই সব জিনিসগুলো বলে এই কারণে যাতে তুমি তার ফোনে হাত না দাও। ফোন থেকে তো অনেক কিছু ইনফরমেশন নেওয়া যায়, তোমাকে এই টাইপের ভয় দেখাবে যে আমি এই এই লোকের সাথে কানেক্টেড, আমি গভর্নমেন্টে এই এই মানুষের সাথে কানেক্টেড, আমি কিন্তু চাইলে তুমি যদি আমার এগেনস্টে কিছু করতে যাও, তুমি যদি আমাকে টাকা না দাও, তুমি যদি আমার কথা মতো না চলো, তাহলে কিন্তু তোমার বাড়ির লোককে এলিমিনেট করে দেবো বা তোমাকে মেরে ফেলে দেবো বা তোমার যে কাজটা করো সেটা কিন্তু আমি শেষ করে দেবো। তো এরা বিভিন্নভাবে তোমাকে ভয় দেখাতে শুরু করবে।
অ্যান্ড আর এইগুলোতে মানে এমনভাবে ম্যানিপুলেট করবে, বিভিন্ন রকমের সিনারিও, ফেক সিনারিও ক্রিয়েট করবে। হয়তো তোমাকে বলতে পারে যে তুমি যখন আমার সাথে বেরো আমার পেছনে পেছনে কিন্তু পুলিশ থাকে, আমাকে কিন্তু সবসময় কোনো অবজারভেশনে আছি আমি, কিন্তু তার সাথে তুমিও আছো। বা তোমার ফোন তুমি যদি কারোর সাথে কথা বলো বা কিছু এই ব্যাপারগুলো নিয়ে বলো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে জেনে যাবো, আমার কিন্তু সব ট্র্যাক করতে পারে। তুমি জানো না এখন কি কি ডিভাইস নতুন তৈরি হয়ে গেছে, যে এইভাবে তোমাকে ট্র্যাক করা যাবে, সব কিছু আমি তোমাকে অবজার্ভ করতে পারবো। বা মারার হুমকি দেবে, যে কখন কিভাবে কোথায় মেরে দেবো তুমি জানতেও পারবে না। তো এই জিনিসগুলো কিন্তু রয়ের অফিসারের দেখিয়ে বা সিআইডির অফিসার দেখিয়ে বা আন্ডার কভার এজেন্ট দেখিয়ে, গভর্নমেন্ট কোনো পার্সোনাল দেখিয়ে, এইগুলো কিন্তু তোমার উপরে একটা ভয় ক্রিয়েট করতে পারে। একটা জিনিস জানবে, এইটা কখনো হয় না, যারা রয়ের এজেন্ট কোনোদিনও বলবে না যে রয়ের এজেন্ট, এটা প্রোটোকলের বাইরে। যারা আন্ডার কভার এজেন্ট তারা কোনোদিনও বলবে না আন্ডার কভার এজেন্ট, এটা প্রোটোকলের বাইরে। কিন্তু তোমার সামনে এমনভাবে সিনারিও ক্রিয়েট করবে যে বলবে শুধু ওয়াইফকে বলা যেতে পারে, আর কেউ জানবে না। তো এইগুলো ট্র্যাপে প্লিজ পড়বে না। তো এই জিনিসগুলো নিয়ে প্লিজ সতর্ক থেকো, বিকজ আমি রিসেন্টলি আরো জায়গায় দেখলাম যে এরকম টাইপের বলে এখন ট্র্যাপ করা হচ্ছে। অনেক ভিডিও দেখলাম ইনফ্যাক্ট আমি। তো এইগুলো নিয়ে প্লিজ তোমরা সতর্ক হও, এইগুলো ট্র্যাপে পা দেবে না। নেক্সট, এই টাইপের লোকেরা কিন্তু ক্যারেক্টারলেস হয়, ক্যারেক্টারে ঠিক থাকে না। তো এরা তোমার সাথে সাথে অন্য কোনো মেয়ের সাথেও কিন্তু সেম জিনিসটা চালিয়ে যেতে পারে, জাস্ট ফর ফান, আর মেবি টাকা এক্সট্রাক্ট করছে তার কাছ থেকেও। বা সাইমালটেনিয়াসলি বাড়িতে বউ বাচ্চা আছে, তারপরে এগুলো করে যাচ্ছে বিকজ তাদের ফ্যামিলিগুলোকে সাপোর্ট করে, বউ বাচ্চাও সাপোর্ট করে। তো সেটা কিন্তু ভালো করে খেয়াল করবে। আর মেয়েদের একটা ইনটিউশন থাকে, মেয়েরা বুঝতে পারে। অ্যান্ড সেই সব নিয়ে যখন তুমি ঝামেলা করতে যাবে, তখন দেখবে তোমাকে তারা একটা লেবেল দেবে দিনের পর দিন, যে তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল। আর এই বলে আস্তে আস্তে তোমাদেরকে বিভিন্ন টাইপের ওষুধ খাওয়াতে পারে। সেটা তোমার বিভিন্ন বাইপোলার পেশেন্টরা বা তোমার স্কিজোফ্রেনিয়া পেশেন্টরা বা মেন্টাল, খুব হাইলি মেন্টাল ডিসঅর্ডার পেশেন্টরা যেসব ওষুধ খায়, সেগুলো তোমাদেরকে কিন্তু খাইয়ে দিতে পারে। তো এদের কিন্তু সব এরকম কানেক্টেড থাকে, মানে দ্য চেন ইজ হিউজ। একটা ডক্টর সাজিয়ে দেবে, সেই ডক্টর একটা ফেক প্রেসক্রিপশন সাজিয়ে দেবে। তো সেখান থেকে তোমাদেরকে বললে বা ফোনে ফোনে অনলাইনে কাউকে কনসাল্ট করলো, সে আদৌ ডক্টর নেয়া, প্রেসক্রাইব করলো কিছু, সেটা দেখিয়ে দিল। তো এইগুলো একটা হিউজ চেন, এসব থেকে বেঁচে ছিল, তোমাকে বেঁচে থেকো। তোমাকে যদি কেউ বলে পাগল, এটা তো একটা হিউম্যান সাইকোলজি। তোমাকে যদি কেউ ভালো বলে দিনের পর দিন, তুই এটাতে ভালো, তুই খুব ভালো, তুই এই কাজটা ভালো পারিস, তুই এটা করে যা, দিনের পর দিন যদি কেউ ভালো মোটিভেট করতে থাকে, তুমি সাকসেসফুল হবে। বিকজ মোটিভেশনটা, পজিটিভ ওয়ার্ডস খুব ম্যাটার করে, তুমি তখন নিজের উপর একটা আত্মবিশ্বাস জন্মায়। সিমিলারলি এই নেগেটিভ জিনিসটা, তোমাকে যখন কেউ বলে পাগল, ইউ আর ওয়ার্থলেস, তুমি যে কাজটা করো সেটা জঘন্য কাজ, তুমি যে কাজটা করো সেটা একটা খুব নিচু প্রকৃতির কাজ, তোমার প্রফেশনটা খুব খারাপ, তুমি একটা বাজে মেয়ে, তোমাকে যখন দিনের পর দিন এগুলো বলতে থাকে পাগল পাগল পাগল, তুমি তখন কোথাও 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 নিজের মনে রিথিঙ্ক করো যে অ্যাম আই সো, যে আমি কি সত্যি এরকম। আমি আমি তখন তুই হবে, হ্যাঁ সত্যি তো আমি এত চিৎকার চেঁচামেচি করছি, ঝগড়া করছি, তাহলে মনে হয় আমার কোনো প্রবলেম আছে। এরকম ভাবে তোমাদেরকে যদি কেউ মেন্টাল পেশেন্ট তৈরি করার চেষ্টা করে, যেখানে তোমাকে বলে যে তুমি মেন্টাল পেশেন্ট, পাগল, প্লিজ এই ট্র্যাপে পড়বে না। তুমি ওয়ান্স এই ট্র্যাপে পড়ে যাবে, তুমি বিলিভ করে নেবে সে যেটা বলছে সত্যি, তাহলে কিন্তু তুমি মানে অলমোস্ট গান। সম্পর্কে থাকাকালীন আর্গুমেন্ট হয়, উইচ ইজ ভেরি নর্মাল। কিন্তু যদি দেখো যে তুমি কোনো সম্পর্কে আছো বা বিয়ে হওয়ার ঠিক হয়ে যায়, সেখানে বিয়েটাও হয়তো হয়নি বা বিয়ে হয়ে গেছে, কেউ যদি তোমাকে গায়ে হাত তোলে, সেটা দিনের পর দিন তোমাকে যদি কেউ যদি মারে, ঠিক আছে, বাজেভাবে মারে, তো সেটার প্লিজ প্রতিবাদ করো। প্রতিবাদ না করতে পারলেও প্লিজ সেখানে আর থেকো না। জাস্ট ডোন্ট রিথিঙ্ক এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে হবে। কোনো সম্পর্কে, সেটা একটা মেয়ে ছেলের গায়ে হাত তুলুক বা একটা ছেলে মেয়ের গায়ে হাত তুলুক, এটা ইজ জাস্ট নট অ্যাকসেপ্টেবল। তো কোনো সম্পর্কে এটা করবে না। আর এই টাইপের লোকেরা যখন তাদের ক্যারেক্টার নিয়ে কথা বলতে যাবে, বিকজ একটা মেয়েদের ইনটিউশন হয় যে সামথিং ইজ রং, কিছু একটা চলছে, কিছু একটা মানে লুকাচ্ছে, এটা মেয়েরা বুঝতে পারে আর এরা করেও। তো তুমি তখন ন্যাচারালি এগুলো নিয়ে বলতে যাবে, আর যখন তারা আর্গুমেন্টে পারবে না, প্রপার কোনো লজিক দিতে পারবে না, দে উইল ওভার পাওয়ার ইউ, বিকজ দে ক্যান ওভার পাওয়ার ইউ ফিজিক্যালি, দে ক্যান ওভার পাওয়ার ইউ। সেই জন্য তোমাকে মারবে তারা, বেধড়ক মারবে তোমাকে। অ্যান্ড তুমি দিনের পর দিন যদি এই মারটা সহ্য করো, তাহলে কিন্তু এটা কিন্তু বুঝে যাবে যে এই মেয়েটা তো মার খেয়ে চুপ করে আছে, কিছু বলবে না, কিছু জানাবে না, বাড়ির লোককেও কিছু জানাবে না। তো সেখানে কিন্তু তুমি কিন্তু বড় একটা ট্র্যাপে পড়ে যাচ্ছ। তোমাকে কিন্তু এই লুপটা কন্টিনিউ হবে। তো যখনই দেখবে যে গায়ে হাত তুলেছে, তখনই জাস্ট সেখান থেকে নিজেকে উইথড্র করো, অ্যান্ড সেখান থেকে নিজের প্রাণ নিয়ে বেঁচে ফেরো। নেক্সট, এই টাইপের লোকেরা এরকম অনেক কিছু কিছু বড় বড় কথা বলবে, যেখানে বলবো আমার একে চিনি, ওকে চিনি, এই সেলিব্রিটিকে চিনি, ওই সেলিব্রিটিকে চিনি, আমার এই কানেকশনস, ওই ওই কানেকশনস, আমি এদের সাথে ওঠা বসা করি। তুমি কে? তোমাকে তো কেউ জানে না, তোমাকে তো কেউ চেনে না। এরা এই টাইপের জিনিসগুলো বলে তোমাকে মানে ছোট ফিল করাবে, বিকজ এরা নিজেরা ইনফেরিটি কমপ্লেক্সে ভোগে।
তো নিজেরা সুপিরিয়র ফিল করার জন্য, ইগো স্যাটিসফাই করার জন্য এই টাইপের লোকরা, এই টাইপের ড্রেনের কিটরা ইয়ে করে, কি বলে, এসব জিনিসপত্র সিচুয়েশন ক্রিয়েট করে। এদের এসব কিছু থাকে না, এটা পুরো ফেক দেখায়, এটা মুখে মুখেই বলে। ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন যদি কখনো ম্যাচ না করে তো সেখানে কখনো থাকবে না। সব দিক থেকে তোমাকে প্রচন্ড ডিমোটিভেট করার চেষ্টা করবে, সব রকম ওয়ে থেকে। এটা নর্মাল কথা থেকেও অন্য লোকের সামনে তোমাকে ছোট করবে। তো এই জিনিসগুলো মানে প্রতিনিয়ত করতে থাকবে, এমন এমন সিচুয়েশনে তোমাকে ফেলবে বা ক্রিয়েট করবে, বা তোমার কাজের জন্য তোমাকে এমন এমন জিনিসপত্র, বাজে কথা বলবে, বা এমন অ্যাঙ্গেল একটা ছোট জিনিসকে নিয়ে চলে যাবে, সেখান থেকে তোমার মনে হবে নিজের উপরে নিজের একটা ঘেন্না তৈরি হবে। নিজেকেই তখন কোয়েশ্চেন করতে শুরু করে দেবে যে আমি সত্যি ওয়ার্থলেস, আমি কিছু পারি না। আর এরা সবসময় টার্গেট করবে তুমি কি করে, তোমার হেলথটা কি করে নষ্ট করা যায়। কেউ যদি ফিটনেস ফ্রিক হয় তাকে কি করে মোটা করা যায় বিভিন্ন রকমের ওষুধ খাইয়ে। তো তাকে মেন্টালি তার সব কিছু মানে লাইফস্টাইলটা কি করে চেঞ্জ করে দেওয়া যায়। তো এরা কিন্তু এটাতে টার্গেট করবে যাতে তুমি নিজেকেও সামনে থেকে দেখে মনে করো যে এটা আমি কি হয়ে গেছি, আমি কেন এরকম হয়ে গেছি। এরা এতটাই দিনের পর দিন টর্চার করবে মেন্টালি তোমাকে যে তুমি কাঁদবে, তখন ন্যাচারালি তোমার শরীরের উপরে সেটা ইফেক্ট পড়ে। তুমি তখন নিজেকে নিয়ে সব কিছু ব্যাড কন্ডিশন দেখছো, তোমার মানি ইজ গন, তোমার কাজ ইজ গন, তুমি যেটা পারো শারীরিকভাবে তুমি সব কিছু ইজ গান। তো তখন তোমার মরা ছাড়ার কোনো গতি থাকবে না, তোমাকে এতটা ওয়ার্থলেস তারা প্রমাণ করবে। সেই সব ম্যানিপুলেশন থেকে প্লিজ দূরে থাকো, প্লিজ 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 দূরে থাকো, অ্যান্ড টেক দ্য ম্যাটার ভেরি সিরিয়াসলি ইফ ইউ ওয়ান্ট টু লিভ। অ্যান্ড লাস্টলি, এই যে এতগুলো জিনিস বললাম এগুলো এরা একটা সাকসেসফুল হয় তার মেন কারণ হলো সম্পর্কে যাওয়ার পরে পরেই যখন একটা মিউচুয়াল ট্রাস্ট ডেভেলপ হয়ে যায় তখন তারা যেটা করে আস্তে আস্তে সব কিছু থেকে তোমাকে আইসোলেট করে আনবে। তুমি তোমার যত ক্লোজ বন্ধু বান্ধব আছে তাদের সবার সাথে কিছু না কোনোভাবে কিছু না একটা কিছু করে তোমার ঝগড়া বাঁধিয়ে দেবে, কথা বলা বন্ধ করে দেবে। ইনফ্যাক্ট বন্ধু অব্দিও সীমিত থাকে না, তোমার কাজিন হোক, তোমার ফ্যামিলি মেম্বার হোক, ইনফ্যাক্ট তোমার মা বাবার সাথেও এমন কিছু সিনারিও ক্রিয়েট করবে যে তোমার তাদের সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে, তাদের সাথে ডিস্টেন্স করে দেবে। এরা বেসিক্যালি যেটা করে থাকে আমরা সিরিয়ালে দেখি, মানে তোমার কথা তোমার কাজিনকে লাগাচ্ছে আর তোমার কাজিনের কথা তোমাকে লাগাচ্ছে। তো এরা কিন্তু এই টাইপের জিনিস করে থাকে, অ্যান্ড কিছু কিছু টাইম এরা সাকসেসফুল হয়েও যায় একটা দিনের পর। আর তুমি ন্যাচারালি যখন একটা মানুষের সাথে সম্পর্কে থাকো না, তার সব কিছু তোমার ভালো লাগে, তো সে যেটা বলে সেটাই মনে হয় যেন ঠিক বলছে। বিকজ মেয়েরা ইমোশনাল ফুল, মেয়েরা ইজিলি বিশ্বাস করে ফেলে, এটা হলো সব থেকে বড় ভুল। এদের মেন ক্রাইটেরিয়া সবার সাথে ডিট্যাচ করে দেবে, পুরো ওয়ার্ল্ডের সাথে তোমার কানেকশন ডিট্যাচ করে দেবে। আমি কিন্তু এটা ইয়ার্কি করছি না, দিস হ্যাপেন্স। এটা এরা ডিট্যাচ এই কারণেই করে, ডিট্যাচ এই কারণেই করে যাতে তুমি যদি কখনো খারাপ ফিল করো, তোমার ধরো কখনো মন খারাপ বা তুমি প্রফিউজলি কাঁদছো, তুমি ন্যাচারালি এটা একটা হিউম্যান ইনস্টিংক্ট, আমরা আমাদের যে সব থেকে ক্লোজ তাকে আমরা কল করবো, কথা বলবো, শেয়ার করবো, সেখানে আমরা 40-50% হলেও শেয়ার করে থাকি। তখন সেই বন্ধুটা তো একটা সুবুদ্ধি দেবে বা কোনো কিছু পয়েন্ট আউট করবে যেটা নিয়ে তোমরা রিথিঙ্ক করবে, হ্যাঁ এটা তো ঠিক হয়নি, সামথিং ইজ রং হিয়ার, আই শুড থিঙ্ক অ্যাবাউট ইট। তো সেই জায়গাটাই তোমাকে এই টাইপের লোকেরা করতে দেবে না, সবার থেকে আইসোলেট করবে যাতে তোমরা কাউকে রিচ আউটই না করতে পারো। আর তুমি কোনো মানে ভাবনা চিন্তা এইগুলো নিয়ে কোনো জাজমেন্টাল চিন্তা ভাবনা কিছু জাজ করা সেই ক্যাপাসিটিটাই তোমরা হারিয়ে ফেলবে। তো এইগুলো ইজ ভেরি প্রি প্ল্যান। যারা এই ফ্রডের বিজনেসটা করে, যে ফ্যামিলির এই ফ্রডের বিজনেসের সাথে যুক্ত, তারা এগুলো বছরের পর বছর করে আসছেন, প্যাটার্ন ইজ সেম। আমি যে কটা দেখলাম সব কটা প্যাটার্ন মিলে মিলে গেল, আমি যেই মেয়েগুলোরই কথা শুনলাম বা এই দিদিটারও প্যাটার্নগুলো এত অ্যাকিউরেট মিলছে না, এত অ্যাকিউরেট মিলছে, আমার মনে হয় এদের উপরে একটা কোনো বড় কোনো কেউ আছে যারা এটা পুরো অপারেট করে, অ্যান্ড এরা বাই জেনারেশন ওয়াইজ এরা অ্যাটাচড, যে বাই জেনারেশন ওয়াইজ এটা এদের প্রফেশন, ফরজারি করা, ফ্রড করা, স্ক্যাম করা। আর সেখানে মানে শুধু এটা ছেলে না, এটা 70 বছরের একটা মহিলা, একটা বয়স্ক লোক, ইভেন আর বিয়ে করা বউ এখানে ইনভলভ থাকে। তো এই ব্যাপারগুলো কিন্তু তোমরা ভালোভাবে মানে জানো, আমি চাইছি জানো যে দিস হ্যাপেন্স, এখন ওগুলো হচ্ছে। এই জিনিসগুলো নিয়ে প্লিজ সতর্ক থাকো যাতে কোনো মেয়েকে সাফার না করতে হয়, ওই দিদিটার মতন কিডনি দুটো হারিয়ে 8 বছর ঘরে বসে থাকতে হয়, বা কোনো মেয়েকে যারা এই পৃথিবীতে নেই, যারা এইগুলো সহ্য না করতে পেরে এত এত ধোঁকা এত সবকিছু তাদেরকে যে শেষ করে দিয়েছে, এগুলো সহ্য না করতে পেরে করে ফেলেছে, তাদের যাতে এই সিচুয়েশনটা না আসে। সেই কারণে আমি এই ভিডিওটা বানালাম যাতে তোমরা অ্যাওয়্যার হও। বিয়ে করার আগে বারবার তোমরা সবকিছু ভেরিফাই করো, দেন বিয়ে করো, তারপরও কিছুটা কপালের উপরে ডিপেন্ড করে। কিন্তু স্টিল এইভাবে ধোঁকা খাওয়ার থেকে, এইভাবে শেষ হওয়ার থেকে প্লিজ তোমরা একটুখানি বুদ্ধি খাটিয়ে ভেরিফাই করে নেবে সবকিছু। আমি এই টাইপের আর ভিডিও ভেবেছিলাম বানাবো না, বাট আমি এত কিছু ডিএম দেখে আমার মনে হলো একটু সতর্ক করা দরকার। 20, 22, 25 বছরের যে বাচ্চা মেয়েগুলো
তারা যাতে তাদের এরকম লাইফটা না হয়, তাদের বাবা মার যাতে এইভাবে ভুগতে না হয়। তো সেইগুলো আমি জেনুইনলি চাই না। অ্যান্ড লাস্টলি এই কথাটা আমি বলছি খুব কান খুলে, খুব মানে মাইন্ডফুলি শোনো তোমরা। এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। অনেকেদের অনেক প্রবলেম এখন আছো বা প্রবলেমের মধ্যে দিয়ে গেছো, রিকভার করতে পারছো না, একটুকুনি জানবে এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। হয়তো আমাদের কোনো পাস্ট কর্ম খারাপ ছিল, সেই এই সব দিয়ে আমাদের কর্মফলটা কাটলো, বা আমাদের কিছু একটা বড় লেসনের দরকার ছিল। কোনো অ্যাকশনস যাই দেখছো, যে যাই কথা বলছে, সেটার উপর 100% বেস করে কিছু করো না, কোনো ডিসিশন নিও না। 100% ট্রাস্ট কোনোদিনও কাউকে করবে না এক্সেপ্ট গড। আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা একটা টাইম কাটাতে, আর এই মানুষ জন্মটা নিয়ে পেয়েছি। এটার মেন উদ্দেশ্য হলো টু অ্যাটেন গড, ভগবান লাভ করা। সেটা যে যেই পদ্ধতিতেই করো, যেই রিলিজিয়নের ভগবানকে মেনেই করো না কেন, দ্য আলটিমেট এম ইজ টু অ্যাটেন গড। বাদ বাকি যেগুলো এগুলো আমাদের হচ্ছে, দিজ আর অল টেম্পোরারি স্টাফস। এগুলো একটা মায়া মোহ ইলিউশনের জগৎ। তো এটা কে সিরিয়াসলি নেওয়ার কোনো মানে বিষয়ই না। এটা এর থেকে হাজার হাজার প্রবলেমস মানুষের হয়। আমি সেদিন একটা বাচ্চা ছেলের ভিডিও দেখছিলাম, ওকে বলছিল, ছেলেটা অন্ধ, যে তুমি যদি একদিনের জন্য দৃষ্টিশক্তি পাও তুমি কি দেখতে চাও? ও প্রথমে বললো যে আমি ভগবান, আমি মহাদেবকে দেখতে চাই। দেন আমি পাহাড় নদী এসব দেখতে চাই, আমার ফ্যামিলিকে দেখতে চাই। তো ও একদিন যদি একটু দেখতে পারে সেই আশাটা করছে। তা আমাদের চোখ আছে, আমরা আমরা ফিজিক্যালি সুস্থ, আমরা নিঃশ্বাস নিতে পারছি, আমরা আমরা মেন্টাল ঠিক কন্ডিশনে আছি যেখানে আমরা ভগবানের নাম নিতে পারবো। আর ভগবানের নাম নিলে তোমার প্রবলেম লাইফের সর্টেড। এটা যদি যেদিনকে বিশ্বাস করবে সেদিনকে বুঝতে পারবে। দিদির সাথেও কথা হচ্ছিল, খুব ভগবান মানে উনি। আমিও অনেক কিছু ফিল করেছি, অনেক কিছু বুঝেছি, অ্যান্ড আমি মেবি সেই জন্য আমি এখন এইভাবে কথা বলতে পারছি। আমার বাজে সাইডটা কখনোই তোমাদেরকে দেখাইনি, আমি কি কি মধ্যে দিয়ে গেছি, আমার গায়ের ব্রুজেস এনিথিং যা কিছু, আমার মুখ চোখের খারাপ অবস্থা, আমি কোনোদিনও তোমাদের সামনে আনিনি, আর কোনোদিনও আমি আনবো না। বিকজ আমি জানি আমার আমার ভিডিও অনেক বাচ্চা মেয়েরা দেখে, তারা আমাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয়। আগেও আমাকে বলতো, এখনো আমাকে অনেকেরা বলেছে, এতদিন যে আমি ছিলাম না এই সিনেই ছিলাম না এতদিন, তারপরেও। তো সেখান থেকে আমি প্লিজ বলছি, প্রেজেন্ট সিচুয়েশনের উপরে বেস করে তোমার ফিউচারটাকে প্লিজ ভেবো না। এত দূর অব্দি ইমাজিনেশন নেওয়ার দরকার নেই। জাস্ট নো দিস ইজ আ ফেজ অ্যান্ড ইট উইল ফেড অ্যাওয়ে। এটা তো সত্য যে যেন যখন যদি সূর্য অস্ত যায়, তো আবার পরের দিনকে সূর্য আবার ঠিক উঠবে। তো তোমাদের লাইফেও সূর্য উঠবে, যেভাবেই হোক না কেন উঠবে। যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াই বেটার। সেটাকে অ্যাকসেপ্ট করে নাও, অ্যান্ড কোনো কোনো সময় ভগবানের প্রতি আস্থা হারিও না। এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। আমি বললাম না, আমাদের কোনো পাস্ট কর্ম ছিল যেটা খারাপ, সেই কারণে হয়তো ভোগ করতে হচ্ছে। যত তাড়াতাড়ি ভোগ করে আমাদের কর্মটা কাটিয়ে নিতে পারবো, সেটা তত তাড়াতাড়ি ভালো। সেটাতে কোনো রিগ্রেট করো না, তত তাড়াতাড়ি আমরা ভগবানের কাছে যেতে পারবো। আমার এই কথাগুলো শুনেও যদি তাও তোমরা যদি মোটিভেটেড না ফিল করো, প্লিজ আমাকে টেক্সট করো তোমরা, আমি কথা বলবো তোমাদের সাথে। ইনস্টাগ্রামে প্লিজ টেক্সট করো, আমি কথা বলবো। আমি যতটা তোমাদেরকে হেল্প করা যায়, তোমাদের প্রবলেমগুলো শোনা যায়, আমি প্লিজ শুনবো। বিকজ আমি চাই না তোমরা কোনো বাজে সিচুয়েশন দিয়ে যাও, প্লিজ। আমি চাই না। আমি আমি বরাবরই মেয়েদের প্রতি খুব বায়াসড। আমি ছোটো থেকে খুব রেভলিউশনিস্ট। আমি আমার মাকে অনেক কিছু থেকে বার করে এনেছি। আমার মাকে টার্গেটই ছিল যে আমার মাকে সব কিছু থেকে বার করে আমার কাছে আলাদা রাখবো, যাতে আমার মার কালো দিকগুলো কখনো মেমোরিতে না আসে সেভাবে। অ্যান্ড লাস্টলি একটা জিনিস মাথায় রাখবে, যেই তোমার সাথে বাজে করে থাকুক না কেন, কর্মফল থেকে কেউ বাঁচবে না। আমি লাস্ট ভিডিওতেও বলেছি, সেটা 5 বছর পরেই হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, তুমি ঠিক জানতে পারবে, তুমি ঠিক দেখতে পারবে, কর্মা উইল হিট ব্যাক। আর সেটা 100 টাইমস ওই হিট ব্যাক করবে। তো এটুকুনি ভরসা রেখে এগিয়ে যাও। মানে ফালতু লোকেদেরকে নিয়ে, কিছু ড্রেনের কিটদেরকে নিয়ে প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। অ্যান্ড ঠাকুরের নাম করো, খুব ভালো থাকবে। নাম জপ করো, আমি বারবার করে বলছি, নাম জপ করো, নাম জপ করো। নাম জপ ইজ দ্য অনলি ওয়ে যেখান থেকে তোমরা বেরোতে পারবে। মানে দেখো, বেরোতে পারবে মানে প্রবলেম আসবে না লাইফে, আমি এটা বলছি না। বাট প্রবলেম আসলেও ওই প্রবলেমটা আগে যেভাবে তোমাদেরকে বদার করতো, সেভাবে তোমাদেরকে বদার করবে না, বা তোমরাও বদার হবে না। আমি একটা লাইভ এক্সাম্পল, অ্যান্ড আই এম অ্যালাইভ। ইটস আ হিউজ মিরাকল, আই এম অ্যালাইভ। সো হ্যাঁ, এটা যদি করতে পারো করো, অ্যান্ড সবাই ভালো থাকো। অ্যান্ড দুর্বা দিদি তোমাদের পাশে আছে, কোনো প্রবলেম হলে প্লিজ রিচ আউট টু মি। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি, হোপফুলি শপিং ভিডিও দেবে এবার।